হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের হিস্ট্রি যে 1000 কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের সিরিজ চলছিল, তারও আর একটি ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করার জন্য। তো আমাদের ইতিহাসে 1000 কোশ্চেন অ্যান্সারে আরও একটি ক্লাস চলো আমরা দেখে নিই। তোমরা জিকে স্টাডি চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও এবং প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নিও, ঠিক আছে? চলো আজকে আমরা সেই প্র্যাকটিসের ইতিহাসে আরও একটি ক্লাস স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেনটা তোমরা লক্ষ্য করে দেখো, আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে? তাহলে ভারতে যখন আরবরা আক্রমণ করে বা আরববাসীরা ভারতে যখন অ্যাটাক করে, সেটা ছিল কিন্তু প্রথম আমাদের সিন্ধু নদীর ওদিকে কিন্তু আরবরা অ্যাটাক করেছিল। সেটা হবে কিন্তু 712 সালে কিন্তু আরবরা কে অ্যাটাক করেছিল। যে আরব রাজা অ্যাটাক করেছিল সে ছিল রাজা দাহিদ, ঠিক আছে? ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা? তাহলে ভারতে প্রথম মুসলিম যে দেশ আক্রমণ করে সেটা হয়ে যাবে কিন্তু টার্কি বা তুর্কি। তাই তুর্কি দেশ কিন্তু ভারতে প্রথম মুসলিম দেশ যারা কিন্তু ভারতে আক্রমণ করেছিল, ঠিক আছে? এবং আরবরা আক্রমণ করেছিল কিন্তু 712 সালে। আরবরা কিন্তু প্রথম নয় মুসলিম দেশ। তাহলে মুসলিম দেশ প্রথম টার্কি কিন্তু ভারতে আক্রমণ করেছিল, ঠিক আছে? তুর্কির রাজধানীর নাম কি? আমরা সবাই জানি তুর্কির রাজধানীর নাম হচ্ছে ইস্তাম্বুল, ঠিক আছে? পরে কোশ্চেন চলো আমরা, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? তরাইনের প্রথম যুদ্ধ হয় কিন্তু 1191 সালে। কত সালে হয়? 1191 সালে। মিতাক্ষরা আইন কে রচনা করেন? মিতাক্ষরা আইন রচনা করেন বিজ্ঞানেশ্বর। কে রচনা করেন? বিজ্ঞানেশ্বর। অদ্ভুত সাগর কে রচনা করেন? অদ্ভুত সাগর রচনা করেন কিন্তু বল্লাল সেন। সেন বংশের অন্যতম রাজা, বাংলার সেন বংশের অন্যতম রাজা হচ্ছে বল্লাল সেন, ঠিক আছে? এবং বল্লাল সেন কিন্তু অদ্ভুত সাগর এবং দান সাগর দুটো রচনা করেছিলেন। শুধু অদ্ভুত সাগর নয়, অদ্ভুত সাগর এবং দান সাগর, ঠিক আছে? এছাড়া বল্লাল সেন কী করেছিল? এছাড়া বল্লাল সেন কিন্তু কৌলিন্য প্রথা কী করেছিল? কৌলিন্য প্রথা চালু করেছিল। কি? কৌলিন্য প্রথা। তাহলে আমাদের যখন বল্লাল সেন আসলো, তাহলে আমরা কি জানবো না, বল্লাল সেন হচ্ছে অদ্ভুত সাগর দান সাগর নামের বই রচনা করেছেন এবং কৌলিন্য প্রথা তিনি কিন্তু চালু করেছেন। ধীমান কে? ধীমান হচ্ছে পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী মানে আর্কিটেকচার বলতে পারো, যাকে ভাস্কর্য তৈরি করে, আর্কিটেক্ট তৈরি করে। তাহলে ধীমান হচ্ছে পাল যুগের অন্যতম, বাংলার পাল বংশের অন্যতম একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী, ঠিক আছে? পরের কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা, পাল বংশ আমাদের প্রতিষ্ঠাতা, পাল বংশের প্রতিষ্ঠা হচ্ছে আমাদের গোপাল। গঙ্গাইকোন্ড উপাধি কে গ্রহণ করেন? এটা কিন্তু আমাদের এবারে WBCS 2023-এ পড়েছিল। গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন কিন্তু প্রথম রাজেন্দ্র চোল মানে চোল বংশের রাজা প্রথম রাজেন্দ্র চোল কিন্তু আমাদের গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন। এই চোলরা কিন্তু নৌবাহিনীতে খুবই পারদর্শী ছিল এবং স্ট্রং নেভি, আর কি নৌবাহিনী খুবই ভালো ছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত হয়? দেখো, তরাইনের প্রথম যুদ্ধ হয় 1991 সালে এবং তার পরের বছরই যুদ্ধ হয় কিন্তু 1992 সালে। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরির সাথে। কার হয়েছিল? জয়পাল। তাহলে মোহাম্মদ ঘোরির সাথে হয়েছিল জয়পাল, এবং তারপরে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরির সাথে কিন্তু আনন্দপাল। পরের কোশ্চেনে আমরা চলে যাব। মরলে মিন্টো রিফর্ম কত সালে হয়? দেখো, মরলে মিন্টো সংস্কার যেটা হয় কিন্তু সেটা হয় কিন্তু আমাদের ভারতে কত সালে বলতো? 1919 সালে। তাহলে মরলে মিন্টো রিফর্ম হয় কিন্তু আমাদের ভারতে, এই আইনটি আসে 1919 সালে। আর মন্টেগু চেমস্ফোর্ড আইন, মরলে মিন্টো আসে কিন্তু আমাদের 1909 সালে এবং মন্টেগু চেমস্ফোর্ড আইন আসে 1919 সালে, ঠিক আছে? এটা তোমরা গুলাবে না। তাহলে 1909 সালে আসে কিন্তু আমাদের মরলে মিন্টো সংস্কার। কোথায় না? ভারতবর্ষে, যেখানে মুসলিমদের জন্য আলাদাভাবে ভোটাধিকার দেওয়া হয়েছিল, ঠিক আছে? যেটা হচ্ছে মরলে মিন্টো রিফর্ম। আর তারপরে আসে 1919 সালে আসে কিন্তু মন্টেগু চেমস্ফোর্ড রিফর্ম বা সংস্কার। নাগানন্দ কে ছিল? নাগানন্দ ছিল হর্ষবর্ধনের। নাগানন্দ কে রচনা করেন? হর্ষবর্ধন রচনা করেন। তাহলে দেখো, হর্ষবর্ধন রাজা রচনা করেন নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, এগুলো কে রচনা করেন? আমাদের হচ্ছে রাজা হর্ষবর্ধন। তাহলে নাগানন্দ রচনা করেন হর্ষবর্ধন। মালবিকা অগ্নিমিত্রাম কে রচনা করেন? মালবিকা অগ্নিমিত্রাম রচনা করেন হচ্ছে কালিদাস। মহান কবি কালিদাস কিন্তু আমাদের মালবিকা অগ্নিমিত্রাম রচনা করেন। কালিদাসকে কিন্তু বলা হয় ইন্ডিয়ান মাইকাভেলি। কি বলা হয়? ইন্ডিয়ান মাইকাভেলি বলা হয় কালিদাসকে। মেগাস্তিনিস কার আমলে ভারতবর্ষে আসেন? মেগাস্তিনিস কিন্তু হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতবর্ষে আসেন।
মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্তিনিস কিন্তু ভারতে আসেন। মেগাস্তিনিস কিন্তু হচ্ছে সেলুকাস নিকেটরের দূত হিসাবে ভারতবর্ষে মেগাস্তিনিস সেলুকাস নিকেটরের দূত হিসাবে কিন্তু ভারতবর্ষে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন। ঠিক আছে, তো মেগাস্তিনিসের লেখা সেই বিখ্যাত বই আমরা সবাই জানি, মেগাস্তিনিস ইন্ডিকা নামে একটা বই লিখেছে। তাহলে মেগাস্তিনিস ইন্ডিকা। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কিন্তু তৃতীয় গোবিন্দ ছিল রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা। ক্যাপ্টেন হকিন্স কার আমলে ভারতে আসেন? দেখো, ভারতে যখন আমাদের মোগল সাম্রাজ্যের জাহাঙ্গীর রাজত্ব করছেন, তখন কিন্তু ইংরেজরা ভারতে বাণিজ্য করতে এসেছিল। তো ক্যাপ্টেন হকিন্স কিন্তু এই জাহাঙ্গীরের আমলে ভারতবর্ষে আসেন 1606-7 খ্রিস্টাব্দের দিকে ভারতবর্ষে ক্যাপ্টেন হকিন্স আসে। কার আমলে? জাহাঙ্গীরের আমলে। মিলিন্দ পঞ্চ কে রচনা করেন? মিলিন্দ পঞ্চ হচ্ছে নাগাসেন। তাহলে মিলিন্দ পঞ্চ রচনা করেন হচ্ছে নাগাসেন। তো নাগাসেন এবং রাজা মিলিন্দের মধ্যে যে কথোপকথন হয়েছিল বৌদ্ধ ধর্মকে নিয়ে, সেই নাগাসেন এবং মিলিন্দ রাজার যে কথা হয়েছিল, সেই কথা যে বইয়ের মাধ্যমে লেখা হয়েছিল সেটাকেই বলা হচ্ছে মিলিন্দ পঞ্চ। তো মিলিন্দ পঞ্চ রচনা করেন কিন্তু নাগাসেন। ঠিক আছে। ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করেছিল? দেখো, ভারতের প্রথম কিন্তু স্বর্ণমুদ্রা বা সোনার টাকা বা সোনার কয়েন বলতে পারো। তাহলে ভারতের প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিল কিন্তু কুষাণ বংশের রাজারা। কুষাণ বংশের অন্যতম রাজা কে ছিল? আমরা সবাই জানি কনিষ্ক। তো কুষাণ বংশের রাজা কিন্তু ভারতের প্রথম স্বর্ণমুদ্রা বা সোনার যেটা হচ্ছে টাকা বা মুদ্রা চালু করেছিল। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, বর্জ্যসূচি কে রচনা করেন? বর্জ্যসূচি রচনা করেন কিন্তু অশ্ব ঘোষ কিন্তু রচনা করেন কি? বর্জ্যসূচি। পরের কোশ্চেন আমরা চলে যাই, মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন? রাজা প্রথম কুমারগুপ্ত গুপ্ত বংশের অন্যতম রাজা প্রথম কুমারগুপ্ত কিন্তু মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন। ফাহিয়েন কত বছর ভারতে ছিলেন? ফাহিয়েন একটা রাষ্ট্রদূত, চীনের রাষ্ট্রদূত। সে ফাহিয়েন ভারতে ছিল প্রায় 15 বছর। তাহলে ফাহিয়েন হচ্ছে ভারতে কত বছর ছিল? 15 বছর। ফাহিয়েন এসেছিল হর্ষবর্ধনের আমলে ভারতে এসেছিল, যেটা হচ্ছে চীনের রাষ্ট্রদূত বা ঐতিহাসিক বলতে পারো। সে ভারতে ফাহিয়েন এসেছিল, এবং 15 বছর রাজত্ব করে 15 বছর কিন্তু ভারতে তিনি ভ্রমণ করেছিলেন বা ছিলেন। পরের কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কি আছে, দেখো পরের কোয়েশ্চেন, অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেন? সেই রাজা কালিদাস কিন্তু মালবিকা অগ্নিমিত্রাম, অভিজ্ঞান শকুন্তলম এগুলো রাজা কবি কালিদাস রচনা করেন। এই কবি কালিদাসকে বলা হয় ইন্ডিয়ান মাইকাভেলি। কি বলা হয়? ইন্ডিয়ান মাইকাভেলি। ঠিক আছে। কুমার সম্ভব কে লেখেন? কুমার সম্ভব লেখেন কিন্তু কালিদাস। তাহলে দেখো, কালিদাস কী লিখলো আপাতত আমরা জানলাম। মালবিকা অগ্নিমিত্রাম, অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব সব কালিদাস কিন্তু লিখেছেন। গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? তাহলে গণিত শাস্ত্রে বা ম্যাথে আর কি শূন্য তত্ত্ব আবিষ্কার করেন আর্যভট্ট কিন্তু আমাদের গুপ্ত সাম্রাজ্যের সময় কিন্তু আর্যভট্ট তিনি ছিলেন। তাহলে গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার করেন কিন্তু আমাদের গুপ্ত যুগের সময় থাকাকালীন ব্যক্তি আর্যভট্ট। তাহলে উত্তর হবে আমাদের গুপ্ত যুগে। ইলোরার কৈলাস মন্দির, আমাদের মহারাষ্ট্রের ইলোরার কৈলাস মন্দির কোন বংশ সৃষ্টি করেছে? তাহলে আমাদের মহারাষ্ট্রের ইলোরার যে কৈলাস মন্দির আছে, এই মন্দির কিন্তু সৃষ্টি করেছে রাষ্ট্রকূট বংশ। ঠিক আছে। তাহলে ইলোরার কৈলাস মন্দির সৃষ্টি করেছে রাষ্ট্রকূট বংশ। এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ। তাহলে যদি বলে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে আমরা বলবো কিন্তু দন্তি দুর্গ। তাঞ্জোরের রাজেশ্বর মন্দির কে আবিষ্কার? তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কিন্তু সৃষ্টি বা তৈরি করেন রাজারাজ। তাঞ্জোরের বা তাঞ্জাবুরের রাজরাজেশ্বর মন্দির তৈরি করে কারা? রাজরাজ। পুরীর জগন্নাথ মন্দির কে সৃষ্টি করে বা নির্মাণ করে? তাহলে দেখো, আমাদের উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন কিন্তু অনন্ত বর্মন। কারা নির্মাণ করে? অনন্ত বর্মন। ঠিক আছে। যারা ছিল হচ্ছে গঙ্গা বংশের ইস্ট গঙ্গা পূর্ব গঙ্গা বংশের রাজা অনন্ত বর্মন, তিনি পুরী জগন্নাথ মন্দির কিন্তু নির্মাণ করেন। কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করে সেটাও কিন্তু আমাদের তো প্রথম নরসিংহ বর্মন। এটা দুটোই কিন্তু উড়িষ্যায় অবস্থিত। তাহলে পুরীর জগন্নাথ মন্দির এবং কোণার্কের সূর্য মন্দির বা ব্ল্যাক পাগোডা বলা হয় এই মন্দিরকে। এই কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেন হচ্ছে প্রথম নরসিংহ বর্মন,
সূর্য মন্দির হলে প্রথম নরসিংহ বর্মন অ্যান্সার করবে, আর পুরীর জগন্নাথ মন্দির হলে তোমরা করবে কিন্তু অনন্ত বর্মন। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। ইলোরা গুহাচিত্র কার আমলে সৃষ্টি হয়? দেখো ইলোরার কৈলাস মন্দির যেটা মহারাষ্ট্রে অবস্থিত, সেটা কিন্তু রাষ্ট্রকূটরা তৈরি করেছিল। তাহলে উত্তর হবে রাষ্ট্রকূট। ইলোরার গুহাচিত্র কার আমলে সৃষ্টি হয়? রাষ্ট্রকূটদের আমলে। অদ্বৈতবাদের প্রবক্তাকে? অদ্বৈতবাদের প্রবক্তা হচ্ছে শঙ্করাচার্য। শঙ্করাচার্য হচ্ছে অদ্বৈতবাদের প্রবক্তা। কিরাতা জুর্নিয়ম কে রচনা করেন? সেটা থেকে ভারবী। ভারবী কিরাতা জুর্নিয়ম রচনা করেন, কবি ভারবী। সিংহ বিষ্ণুর সভাকবি কে ছিলেন? সিংহ বিষ্ণুর সভায় রাজা সিংহ বিষ্ণুর সভাকবি ছিলেন আমাদের এই ভারবী। প্রজ্ঞা পারমিতা কে রচনা করেন? প্রজ্ঞা পারমিতা রচনা করেন কিন্তু অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্কর আমাদের পাল বংশের সময়কার আর কি ছিলেন বলতে পারো, সভাকবি বা লেখক বলতে পারো। তাহলে এই অতীশ দীপঙ্কর কিন্তু প্রজ্ঞা পারমিতা রচনা করেন। কে রচনা করেন? অতীশ দীপঙ্কর। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কী ছিল? শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। আদিনাথ চন্দ্রগর্ভ অতীশ দীপঙ্করের বাল্য নাম ছিল। অঙ্করা ভাটের মন্দির কোন দেবতা? অঙ্করা ভাটের মন্দির হচ্ছে বিষ্ণু দেবতার ওপর বিষ্ণু দেবতার ওপর নির্ভর করে অঙ্কর ভাটের মন্দির কিন্তু স্ট্যাবলিশ করা হয়েছিল। জাভার বরবুদুরের স্তূপ রাজাদের সৃষ্টি। দেখো জাভা যে দেশ, ঠিক আছে, বা যে দ্বীপ, সেই জাভা দ্বীপের বরবুদুরের স্তূপ কিন্তু শৈলেন্দ্র রাজাদের নির্মাণ। তাহলে জাভার বরবুদুরের স্তূপ কারা নির্মাণ করে? খুব ইম্পর্টেন্ট, জাভার বরবুদুর বিখ্যাত একটা স্তূপ বলতে পারো, সেটা নির্মাণ করেন কিন্তু শৈলেন্দ্র রাজাদের। ঠিক আছে, পরে কোয়েশ্চেন তোমরা দেখতে পারো। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে? আমি তোমাদের বললাম রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ। তোমাদের আমি কিছুক্ষণ আগেই বললাম রাষ্ট্রকূট বংশ যারা হচ্ছে আমাদের মহারাষ্ট্রের ইলোরা গুহার কৈলাস মন্দির বা ইলোরার কৈলাস মন্দিরের সাথে কৈলাস মন্দির তৈরি করেছিল। তো সেই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ। এই কোশ্চেনটা কিন্তু অনেক বছর অনেক এক্সামে রিপিট হয়েছে। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কিন্তু বহলুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি এবং লোদি বংশের শেষ রাজা হচ্ছে ইব্রাহিম লোদি। সেই ইব্রাহিম লোদির সাথে কিন্তু বাবরের প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে। ঠিক আছে, তাই লোদি বংশের শেষ রাজা ইব্রাহিম লোদি এবং লোদি বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন বহলুল লোদি। তারপরটা চলে যাই। মহামল্ল উপাধি কে গ্রহণ করেন? মহামল্ল উপাধি গ্রহণ করেন প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন কী উপাধি গ্রহণ করেন? মহামল্ল। ঠিক আছে, এই প্রথম নরসিংহ বর্মন কিন্তু আমাদের ওড়িশার কোণার্ক সূর্য মন্দির তৈরি করেছিল। কে না? এই প্রথম নরসিংহ বর্মন বা মহামল্ল, যিনি মহামল্ল উপাধি গ্রহণ করেছিলেন। চলে যাবো আমরা পরের কোশ্চেন। তোমরা দেখো, কল্যাণের চালুক্য প্রতিষ্ঠাতা কে? কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দ্বিতীয় তৈলপ। দ্বিতীয় তৈলপ হচ্ছে কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। নিস্কো মনা কোন যুগের মুদ্রা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বিভিন্ন এক্সামে রিপিটেড কোশ্চেন। নিস্কো বা মনা কিন্তু হচ্ছে আমাদের বৈদিক কালচারের মুদ্রা বা টাকা। আমরা মুদ্রা মানে যে টাকা বলতে পারো বা যেটা অর্থ বিনিময়ের যে উপায়, সেই মুদ্রা হচ্ছে কিন্তু নাম ছিল নিস্কো ও মনা। নিস্কো ও মনা হচ্ছে বৈদিক যুগের মুদ্রা। বৈদিক যুগে প্রধান বাহন কী ছিল? মানে বৈদিক যুগে যাতায়াতের প্রধান ব্যবস্থা বা বাহন ছিল কিন্তু কি? ঘোড়া। তাহলে বৈদিক যুগে যাতায়াতের প্রথম বাহন ছিল কিন্তু ঘোড়া। আচ্ছা, একটা কোশ্চেন তোমাদের বলি, শোনো। একটা কোশ্চেন হচ্ছে যে কোন রাজারা প্রথম হাতির ব্যবহার করেছিল যুদ্ধে? তাহলে বলবে কিন্তু মগধের রাজারা। কে? মগধ ষোড়শ মহাজনপদের। অকালি আন্দোলন কোথায় হয়েছিল? অকালি আন্দোলন হয়েছিল কিন্তু আমাদের পাঞ্জাবে। ঠিক আছে, তাহকিব অল আখলাককে রচনা করেন সৈয়দ আহমেদ। তাহকিব অল আখলাক রচনা করেন। এই সৈয়দ আহমেদ আমাদের কিন্তু বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিল। ওয়াহাবি আন্দোলন ভারতবর্ষে হয়েছিল, সেই সব আন্দোলনে কিন্তু সৈয়দ আহমেদ কিন্তু যুক্ত ছিল। বেঙ্গল হরকারা প্রকাশিত হয় কবে? বেঙ্গল হরকারা প্রকাশিত হয় এটা প্রকাশিত হয় 1798 সালে। ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন কিন্তু শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ কিন্তু ভারতে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল, ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিত্ব কে ছিলেন? ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিল কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিন্তু প্রথম সভাপতি ছিল আমাদের কিন্তু ডক্টর সচিদানন্দ সিনহা কিন্তু আমাদের কিন্তু অস্থায়ী সভাপতি ছিল। মানে 1946 সালের 9 ডিসেম্বর যখন আমাদের
গণপরিষদের মিটিং হলো, সেখানে অস্থায়ী সভাপতি ছিল কিন্তু সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, তারপরের মিটিংয়ে 11ই ডিসেম্বর যে মিটিংটা হয়েছিল, দ্বিতীয় মিটিং, সেই মিটিংয়ে পার্মানেন্ট সভাপতি হয়েছিল আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখো পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিল কিন্তু দেবপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কিন্তু গোপাল এবং পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিল দেবপাল। ঠিক আছে, পাল বংশের যেমন আমাদের পাল বংশের সময় কিন্তু বিভিন্ন ধরনের যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় বলতে পারো বা আরও যেসব বিশ্ববিদ্যালয় তখনকার সময় তৈরি হয়েছিল, সেটা কিন্তু বেশিরভাগ পাল বংশের সময় তৈরি হয়েছিল ধর্মপালের আমলে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, সেন বংশের প্রতিষ্ঠাতাকে? সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা প্রকৃত হচ্ছে বিজয় সেন। সেন বংশের আরও একটি প্রধান রাজা হচ্ছে বল্লাল সেন। বাঙালি সমাজে কৌলিন্য প্রথা যিনি প্রবর্তন করেছিলেন? তাহলে বাঙালি সমাজে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন, কৌলিন্য প্রথা মানে একটা নিয়ম, যেটা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। তো বল্লাল সেনের লেখা দুটো বইয়ের নাম হচ্ছে দানসাগর, অদ্ভুত সাগর। ঠিক আছে, পরের কোশ্চেনটাই তোমরা দেখতে পাচ্ছ, দানসাগর অদ্ভুত সাগর কে রচনা করেন? এটা হচ্ছে বল্লাল সেন। এটা কিন্তু এর 2022 কি 21 WBCS পরীক্ষায় রিপিটেড কোশ্চেন। দানসাগর অদ্ভুত সাগর রচনা করেন কে? বল্লাল সেন, সেন বংশের রাজা। সেন বংশের শ্রেষ্ঠ রাজাকে? সেন বংশের শ্রেষ্ঠ রাজা কিন্তু এই বল্লালই সেন। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন, সেন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে বল্লাল সেন। যে বল্লাল সেন কিন্তু দানসাগর অদ্ভুত সাগর বই রচনা করেছিলেন এবং কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। গীত গোবিন্দ কাব্য রচয়িতা? গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেবকে? জয়দেব। লক্ষণ সেনের কবি ছিলেন জয়দেব। তো লক্ষণ সেনের এই কবি জয়দেব কিন্তু গীত গোবিন্দ কাব্য রচনা করেছিলেন। এবং লক্ষণ সেনের আরেকটা কবি বা ছিল, যার নাম হচ্ছে ধৈ। সেই ধৈ কী রচনা করেছিলেন? পবনদূত। অর্থাৎ পবনদূতের রচনা হচ্ছে রাজা ধৈ। রাজা ধৈ হচ্ছে কি পবনদূতের রচনা। চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি বা শ্রেষ্ঠ রাজা কে ছিল? চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল কিন্তু দ্বিতীয় পুলকেশী। তাহলে চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল দ্বিতীয় পুলকেশী। আর এই চালুক্য বংশের যে রাজধানী ছিল সেটা হচ্ছে কি বাতাপি। তাহলে বাতাপি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে দ্বিতীয় পুলকেশী। পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিল? শেষ রাজা হচ্ছে দ্বিতীয় কীর্তবর্মন। তাহলে বাতাপির চালুক্য বংশের হচ্ছে শ্রেষ্ঠ রাজা হচ্ছে দ্বিতীয় পুলকেশী এবং শেষ রাজা হচ্ছে দ্বিতীয় কীর্তিবর্মন। রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ। কে? দন্তি দুর্গ। আমি তোমাদের এই কোশ্চেনটা বললাম, রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ, যারা হচ্ছে মহারাষ্ট্রের কৈলাস মন্দির আর কি প্রতিষ্ঠা করেছিল। তো এই ছিল আমাদের 1000 জিকে কোশ্চেন বা 1000 ইতিহাসের কোশ্চেন অ্যান্সারের আরও একটি পার্ট তোমাদের সাথে আলোচনা করলাম। তো তোমরা কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।